প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এখন ঘরে থেকে তোমাদের পড়াশোনা কেমন চলছে? গতদিন তোমাদের আমি যেটা পড়িয়েছিলাম তারপরের অংশ থেকে আজকে শুরু করব। আজকে আমাদের আগে বলে দিয়েছিলাম সেটা হলো সার্কিট, শান্ট, কোষের সমবায় পড়াবো, তারপরে কাশফ সুন্নাহ পড়াবো। তো আমরা শুরু করব। যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্টসে লিখতে পারো। তো আমরা শুরু করব। আজ প্রথমে যেটা শুরু করব, আমরা বর্তনী দিয়ে শুরু করব। বর্তনী, যেটাকে আমরা ইংলিশে বলি সার্কিট। এখন আমরা কিন্তু এর আগে রোধ পড়িয়েছিলাম, রোধের সমবায় পড়িয়েছিলাম। রোধের সমবায়ের ওখানে যেটা ওরকমই সার্কিট। সার্কিটটা হলো যে পথ দিয়ে বিদ্যুৎটা চলাচল করে, অর্থাৎ বিদ্যুৎ প্রবাহের যে সম্পূর্ণ পথ, সেই পথটাই হলো সার্কিট। এখন আমরা সার্কিটের ভিতর কি ব্যবহার করি? সার্কিটের ভিতরে বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র আর উপকরণগুলো আমরা ব্যবহার করি। তার ভিতর কি কি উপকরণ হতে পারে? উপকরণ যেমন আমরা পড়েছি আগে রোধ। রোধ কি? আমরা এরকম অথবা এরকম হতে পারে। তারপরে ব্যাটারি, আমরা যদি কোষ ব্যবহার করি তাহলে কোষ হলো কিন্তু এইটা। আর যদি ব্যাটারি ব্যবহার করি, ব্যাটারি হবে কি রকম? ব্যাটারি এরকম। তারপরে আমরা ধারক পড়েছি, ধারক ছিল কি দুটো সমান্তরাল পা, তার মানে এইটা। এই সিম্বলগুলো আমরা ব্যবহার করি। তারপরে যদি আরো যন্ত্র যেমন আছে, আমরা যদি অ্যামিটার ব্যবহার করি, অ্যামিটারটা কি? অ্যামিটারটা হলো যে যন্ত্রের সাহায্যে তড়িৎ প্রবাহ সরাসরি অ্যাম্পিয়ার এককে মাপা হয়, সেটা হলো কি অ্যামিটার। অ্যামিটারটা কি? আমাদের অ্যামিটারের সিম্বলটা হলো এরকম থাকে, সেটা এইটা। অথবা এরকম লিখে আমরা এরকম অ্যারো চিহ্ন দিয়ে দিতে পারি, সেটা হলো কি অ্যামিটার। একই ভাবে গ্যালভানোমিটার ব্যবহার করতে পারি আমরা। গ্যালভানোমিটার আর অ্যামিটার কিন্তু একই রকম জিনিসই, শুধু এইটা অ্যামিটারে সরাসরি অ্যাম্পিয়ার এককটা দেয়া থাকে, অর্থাৎ তড়িৎ প্রবাহটা সরাসরি অ্যাম্পিয়ার এককে আমরা নির্ণয় করতে পারি। গ্যালভানোমিটারে এককটা দেয়া থাকে না, অর্থাৎ শুধু বিদ্যুতের অস্তিত্ব, অর্থাৎ এর ভিতর দিয়ে যে আমার তড়িৎটা যাচ্ছে সেটা অস্তিত্ব প্রমাণ করার জন্য গ্যালভানোমিটার ব্যবহার করি। আবার আমরা ভোল্টমিটার ব্যবহার করতে পারি। ভোল্টমিটার হবে এটা। আমরা মোটামুটি এই যন্ত্রগুলোই ব্যবহার করি। আর এর ভিতর যেটা নরমালি যদি আমরা কোনো তার বলি, তার হলো এইটা। তার সাথে তার কোনো কানেকশন হবে না, কারণ তার এরকম যদি তারের ভিতর যদি সংযোগ থাকে তাহলে বুঝতে হবে এরকম, আর যদি সংযোগ বিহীন হয় তাহলে তখন সেটা কি হবে? এরকম। কোনো তারের ভিতর দিয়ে যেটা চলে গেল, এটা সংযোগ বিহীন। আরেকটা যন্ত্র আমরা ব্যবহার করি, যেমন সুইচ ব্যবহার করি। সুইচটা কি রকম? এরকম অথবা এরকম হতে পারে, এটা হলো সুইচ। আর হতে পারে যেমন আরেকটা জিনিস আমরা ব্যবহার করি রিওস্ট্যাট, পরিবর্তনশীল রোধ। সেটা কি রকম? এরকম দিয়ে আমরা অ্যারো চিহ্ন দিই। অথবা এর কানেকশন কিন্তু আরেক রকম থাকতে পারে, এইটা এরকম কানেকশন থাকতে পারে, এরকম থাকতে পারে, অর্থাৎ এটা হলো পরিবর্তনশীল রোধ। এখন আমরা এরকম এই সিম্বলগুলো মোটামুটি বর্তনীতে ব্যবহার করি। এখন দেখি আসলে বর্তনী কি রকম হতে পারে। তাহলে সার্কিটটা কি? সার্কিট হলো, সার্কিট বা বর্তনী হলো তড়িৎ প্রবাহের সম্পূর্ণ পথ। এখন যেমন একটা সিম্পল, একটা সরল বর্তনীর কথা বলি আমরা। সরল বর্তনী বলতে বোঝায় যে বর্তনীর ভিতর দিয়ে একই প্রবাহ চলে। যেমন এটা হলো চাবি, এই যে এটা হলো চাবি কে, এটা হলো তড়িৎচালক শক্তি আমরা বলি, এটা তড়িৎচালক শক্তি ই, আর এর অভ্যন্তরীণ রোধ আর, এটা হলো ক্যাপিটাল আর। এর ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ যাবে? আই পরিমাণ তড়িৎ এভাবে ঘুরে আসবে। এইটা হলো একটা বর্তনী। এটা একটা সরল বর্তনী, সিম্পল বর্তনী। এটা আস্তে আস্তে জটিল হয়ে যাবে। তো এখন বর্তনী থেকে আসলে আমরা কি করতে চাই?
বর্তনী থেকে আমরা আসলে দুটো জিনিস বেশি বের করি আমাদের ক্যালকুলেশন, সেটা হলো নাম্বার ওয়ান আমরা তড়িৎ, এই বর্তনীর ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে সেই তড়িৎ প্রবাহটা বের করতে পারি, আর করতে পারি ওই ভোল্টেজটা অর্থাৎ বিভব পার্থক্যটা বের করতে পারি। এখন আমরা দেখি এই যে বর্তনী, এই বর্তনীর ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে সেটা আমরা তড়িৎ প্রবাহটা বের করব, অর্থাৎ আমরা এই যে এইটা আইটা বের করি। কিন্তু এখন কথা আছে, এখানে কয়েকটা জিনিস আছে, যেমন ইটাকে আমরা বলি তড়িৎ চালক শক্তি, আর স্মল আরটা এটাকে আমরা বলি অভ্যন্তরীণ রোধ ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর এটা হলো ক্যাপিটাল আর এটা হলো বহিঃস্থ রোধ বলি আমরা। এই জিনিসগুলো একটু বুঝে নিতে হবে। সেটা অভ্যন্তরীণ রোধ, এখানে দেখো অভ্যন্তরীণ রোধ কিন্তু আমি এই যে একটা কোষ ব্যবহার করেছি, কোষের ভিতরে লিখে রাখছি কিন্তু স্মল আর, এটা হলো ইন্টারনাল রেজিস্ট্যান্স, আর রেজিস্ট্যান্স এটা হলো কোষের রেজিস্ট্যান্স। আর একটা ব্যাপার আমরা কিন্তু আগেও পড়েছি, সেটা কোষটা কি, কোষের ভিতর কি থাকে, বিভিন্ন কেমিক্যাল থাকে। তো এখন এই কোষের ভিতর থেকে আমার কি হয়, তড়িৎ প্রবাহটা বেরিয়ে আসে। তো তড়িৎ প্রবাহটা যখন এর ভিতর থেকে বেরিয়ে আসবে, তখন এই কোষের ভিতরে বিভিন্ন উপাদান এবং লিকুইড যেগুলো থাকে ওর সাথে যে বাধার সম্মুখীন হয় প্রবাহটা, অর্থাৎ কোষের ভিতরে যে বাধার সম্মুখীনটা হয় সেই বাধাটাকে বলা হয় কি অভ্যন্তরীণ রোধ। একটা জিনিস খেয়াল করা যায়, অভ্যন্তরীণ রোধ কিন্তু কোষের ক্ষেত্রে হয়, তাহলে আমরা অভ্যন্তরীণ রোধটাকে ক্যাপিটাল আর ধরলাম। আর একটা ব্যাপার এই যে স্মল আর ধরলাম, আর ক্যাপিটাল আরটা কি, এটা বহিঃস্থ রোধ। এটা বহিঃস্থ রোধ বলতে কি আসলে এখানে আমি একটা লাইট ব্যবহার করতে পারি, কোনো ব্যাপার না। যেমন আমি একটা এই কোষ থেকে এই ব্যাটারির সাহায্যে আমি একটা বাল্ব চালাবো, তাহলে সেই এখানে যদি আমি একটা বাল্ব দিই তাহলেও কিন্তু সমস্যা না। তার মানে ক্যাপিটাল একটা বহিঃস্থ রোধ মানে এটা একটা বাল্ব বা ফ্যানের মতো কাজ করতে পারে। এখন আসি আমরা এরপরে যেটা, এরপরে আসি ইটা হলো তড়িৎ চালক শক্তি। এখন ইলেকট্রোমোটিভ ফোর্স বলে আমরা ইলেকট্রোমোটিভ ফোর্স। তাহলে ইলেকট্রোমোটিভ ফোর্সটা কি? ইলেকট্রোমোটিভ ফোর্সটা হলো একটি আধানকে কোষ সমেত একটা বর্তনীর এই প্রান্ত থেকে ধরা, এটা হলো পজিটিভ, এটা হলো নেগেটিভ। কোষ সমেত একটি আধানকে বর্তনীর এক প্রান্ত থেকে সম্পূর্ণ বর্তনী, কোষ সমেত সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার এই বিন্দুতে ফিরিয়ে আনলে যে কাজ সম্পন্ন হবে, অথবা এই কোষ যে পরিমাণ শক্তি সরবরাহ করবে সেটাকে বলা হয় কি তড়িৎচালক শক্তি। আবার বলি, কোষ সমেত একটি আধানকে বর্তনীর এক প্রান্ত থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে যদি আবার ওই বিন্দুতে আনতে যে কাজ হবে সেটাই হলো কি আমার তড়িৎচালক শক্তি। তার মানে কি, আমি ধরলাম বর্তনীর এক প্রান্ত থেকে কি পরিমাণ আধান আনতে আমার W পরিমাণ কাজ হলো, তাহলে একক আধান নিতে কি পরিমাণ কাজ হবে, W/Q। দিস ইজ ইলেকট্রোমোটিভ ফোর্স, W/Q। তাহলে এর একক কি হবে, আমার একক হবে ভোল্ট, একক ভোল্ট। তার মানে 1 ভোল্ট সমান কি হবে, 1 জুল পার 1 কুলম্ব। কাজের একক জুল, 1 কুলম্ব, তার মানে 1 জুল পার কুলম্ব। তাহলে আমার তড়িৎচালক শক্তি ইলেকট্রোমোটিভ ফোর্সের ব্যাপারটা কিন্তু আমাদের ক্লিয়ার হলো। এখন আমাদের যে আসল কাজে চলে আসি, মানে ওই আমরা এই বর্তনীতে তড়িৎ প্রবাহটা বের করতে গিয়ে যে জিনিসগুলো নতুন পেলাম সেই জিনিসগুলোর কাজ শেষ। ইন্টারনাল রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রোধের কথা বলেছি, তড়িৎচালক শক্তির কথা বলেছি। এখন আসি, তাহলে এটা দেখো এখান থেকে শুরু করলো, যদি এখান থেকে যদি বিদ্যুৎটা কোষ থেকে বেরোয়, ঘুরে সম্পূর্ণ পথ ঘুরে আবার এখানে চলে এলো, এটাই কিন্তু আমার বর্তনী, এই তড়িৎ প্রবাহের সম্পর্ক। তাহলে এই বর্তনীর আমরা তড়িৎ প্রবাহটা মাপবো। তাহলে এখানে আমরা দেখি আমার মোট টোটাল এনার্জিটা হলো E, টোটাল এনার্জিটা E। এই E এর কিছু অংশ কিন্তু আমার এই ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা স্মল r এর ক্ষেত্রে ব্যয় হয়ে যাবে, আর বাকি যেটা থাকবে এখান থেকে বেরিয়ে সেটা হলো এই যে এইটার ক্ষেত্রে ব্যয়। তাহলে এটা আমি ধরলাম এখানে একটা ফ্যান চালাচ্ছি বা এখানে একটা লাইট জ্বলছে, এটা বহিঃস্থ রোধ এখানে ব্যয়। তাহলে আমি ধরলাম আমার ইন্টারনাল রেজিস্ট্যান্সের জন্য আমার স্মল r এর জন্য যেটা ব্যয় হবে সেটা ধরলাম V প্রাইম, আর এটার জন্য যেটা ব্যয় হবে সেটা ধরলাম V। আরেকটা কথা বলি, আমার ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎচালক শক্তি W/Q, তার মানে Q যদি আমি 1 ধরি তাহলে আমার ইলেকট্রোমোটিভ ফোর্স আর ব্যয়িত শক্তি কিন্তু একই আছে, দুটো একই জিনিস। এইজন্য এই ভোল্টেজ আর এখানে যেটা আমরা বলতেছি একক আধানের জন্য শক্তি একই কথা। তাহলে E এর একটা অংশ ব্যয় হবে V প্রাইমে, আর একটা ব্যয় হবে কোথায়, V এ, এই জায়গায়।
তাই যদি হয় তাহলে শক্তি নিত্যতা সূত্র অনুসারে আমরা কি লিখতে পারি, E সমান কি লিখতে পারি, V প্লাস V প্রাইম। খেয়াল করো এটা দুটো অংশ আছে, এখানে একটা অংশ ব্যয় হবে আর একটা অংশ, তাহলে এই ইটা সমান এই দুটো অংশের যোগফল। তাই যদি হয় এখন দেখি আমার এখানে কি আছে, I ছাড়া কিন্তু কিছু নাই, তার মানে আমরা কিন্তু আগে পড়ে আসছে যেটা অঞ্চলাতে V সমান I, কি পড়ে আসছে আমরা, V সমান I। গুড, তাহলে এখান থেকে আমার I পরিমাণ তড়িৎ যখন বেরিয়ে যাবে তখন আর এর ক্ষেত্রে যে শক্তিটা ব্যয় হবে সেটা কি, V প্রাইম। তার মানে এখানে শক্তির জায়গায় আমরা ভোল্টেজ বলতে পারি, তাহলে এই ভোল্টেজটা V প্রাইম সমান কি হবে, I স্মল r। আর বাকি যেটা ক্যাপিটাল R এর জন্য যেটা ব্যয় হবে সেটা কোনটা ব্যয় হবে, I ক্যাপিটাল। ওকে, তাহলে দেখো আমরা E সমান কি পেলাম, V প্রাইম আর V, তাহলে দুটোর ক্ষেত্রে মানটা বসিয়ে দিই, দেখো I ক্যাপিটাল R প্লাস I স্মল r। তাই যদি হয় আমরা I টা কমন নিয়ে নিই তাহলে কি হলো এটা, তাহলে দেখো তো I সমান তাহলে কি হলো, I ডিভাইডেড বাই স্মল r ক্যাপিটাল R স্মল r, এই পেয়ে গেলাম। তার মানে একটা সরল বর্তনীর ক্ষেত্রে যে তড়িৎ প্রবাহটা আমরা পাই সেটা হলো I সমান E বাই R প্লাস R। ওই একই মতো যেমন I সমান V বাই R, আমরা যেটা I সমান আগে পড়েছি অঞ্চলতে I সমান কি V বাই R, একই কথায় E এর জায়গায় V আর যদি স্মল r যদি না থাকে ক্যাপিটাল একই কথায় V বাই R এরকম জিনিস। তাহলে আমরা একটা সরল বর্তনীর ক্ষেত্রে আমরা একটা তড়িৎ প্রবাহ পেয়ে গেলাম। এখন আসি এই যে ক্যাপিটাল R, ক্যাপিটাল R এর জায়গায় কিন্তু আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি, যেমন রোধের সমবায় কিন্তু তোমাদের আমি পড়িয়েছি গতদিন, সেটা হলো একটা শ্রেণী সমবায় আর একটা হলো কি সমান্তরাল সমবায়। এখন আমার এখানে কিন্তু রেজিস্ট্যান্সটা আমি বিভিন্ন ভাবে রাখতে পারি, শ্রেণী সমবায় রাখতে পারি, সমান্তরাল, অর্থাৎ আমি একাধিক কি আউটপুট ব্যবহার করতে পারি। এখানে আমি একাধিক কি ব্যবহার করতে, বাল্ব ব্যবহার করতে পারি বা একাধিক ফ্যান ব্যবহার করতে পারি, বিভিন্ন জিনিস। তাহলে ওই ক্ষেত্রে কি রকম হবে সেটা একটা জিনিস। তাহলে আমরা দেখি একটা প্রবলেম সলভ করে আসি এটার ক্ষেত্রে, দেখি কি রকম হয়। এখানে যদি এই জিনিসটাকে যদি আমরা এরকম করি, ধরো এখানে 8, ওকে, এখানে আমরা দুটো কি প্যারালালে দুটো দিয়ে দেব, এটা হলো আনসার। ওকে, এখানে E সমান আমরা কত দিলাম, 2 ভোল্ট, স্মল r সমান কত দিলাম, স্মল r সমান সমান দিয়ে আমরা 1 ওহম দিই, এটা ধরলাম কত, এটা ধরলাম 4 ওহম, এটা ধরলাম কত 6 ওহম। ওকে, আমার এরকম দেয়া আছে। আমার কথা হলো যে আমি তাহলে কি বের করব, এখান থেকে আমি কয়টা জিনিস বের করতে পারি, দেখো এইটার আলোকে আমি এখান থেকে I টা বের করতে পারি। তার মানে আমার এই যে 2 ভোল্ট থেকে কি পরিমাণ প্রবাহটা যাচ্ছে এর ভিতরে সেটা বের করতে পারি। আবার এই যে দুটোর মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে দুটোর ক্ষেত্রে সেটা বের করতে পারি। আবার দুই প্রান্তের বিভব পার্থক্য বের করতে পারি। এই জন্য আমাদের আসলে মূল কাজটা হলো এই সব জায়গা থেকে আমরা কি বের করব, আমরা বিভিন্ন জিনিস, আবার যদি স্মল r না দেয়া থাকে তাহলে এটাও বের করতে পারি। মূল কথা আমরা প্রবাহটা বের করতে পারি আর হলো ভোল্টেজ অর্থাৎ বিভব পার্থক্যটা বের করতে পারি। তাহলে এখানে দেখো এখানে দুটো কিন্তু প্যারালালে আছে, প্যারালালে তাহলে দুটোকে আমরা কি করি একটু সাইজ করে নিই। তাহলে কি হবে, এখানে আমরা জানি 1/rp সমান সমান কি 1/r1 প্লাস 1/r, তার মানে 1/4 প্লাস কত 1/6। তাহলে এইটাকে যদি আমরা লসাগু করি কত হবে, আমাদের লসাগু কত হবে 12 হবে। যদি 12 হয় তাহলে এটা কত হবে 3 আর এটা কত হবে 2, তার মানে কত 5/12। তার মানে আমার rp সমান কত হবে 12/5 এত। তাই যদি হয় তাহলে আমরা এটাকে কিন্তু সিম্পলিফাই করে নিলাম। তাহলে আমার এই ক্ষেত্রে প্রবাহটা I সমান কত হবে E ডিভাইডেড বাই আমরা জানি r প্লাস স্মল r, তার মানে কি এটা হবে rp। এটাকে আমরা তুল্য রোধে নিয়ে আসলাম। তাই যদি হয় তাহলে এটা কত হবে E সমান কত 2 আর এটা কত হলো 12 ডিভাইডেড বাই 5 প্লাস কত 1। এখন তুমি একটা ক্যালকুলেশন করলে, তাহলে দেখো ক্যালকুলেশনটা করো, দেখো খাতায় কাল করলে তোমার কি এখানে প্রবাহটা পেয়ে গেলাম। এখন প্রবাহ পাওয়ার পর আমরা ইচ্ছা করলে এখান থেকে কিন্তু ভোল্টেজও বের করতে পারি, কারণ আমরা এই দুটো যেহেতু কমন, কিন্তু কমন তার মানে কি এই ক্ষেত্রে যে আমার যে ভোল্টেজটা আসবে V সমান IR আসবে, কি আসবে IR। তাহলে এখানে আমরা I টা পেয়ে গেলাম, RP টা পেয়েছি, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজটা পেয়ে গেলাম। তাহলে প্রত্যেকটার ভিতর থেকে কি পরিমাণ প্রবাহটা যাবে সেটাও বের করি। সেটা কি রকম, সেটা যদি করি
তাহলে আমার R1 এর মধ্যে দিয়ে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে, তাহলে I1 সমান সমান কি হবে V ডিভাইডেড বাই R। একই ভাবে R2 এর মধ্যে দিয়ে কি যাবে I2 সমান সমান V ডিভাইডেড বাই R। দেখো এখন যদি ক্যালকুলেশনটা করো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে গেল আমাদের এটা। তাহলে একটা সরল বর্তনীর ক্ষেত্রে আমরা কি রকম কার্ভ বের করতে পারি সেটার একটা ক্লিয়ার হয়ে গেল আমাদের ধারণা। আচ্ছা একটা জটিল যেহেতু আমরা প্রবাহের আরেকটা জটিল আরেকটা করি আসি, আমরা আরেকটা বর্তনী করি। দেখো সেটা হলো এখন আমি ধরে নিলাম এখানে R1 এটা আমার 100, এটা কত R2 এটাকে ধরলাম 50 ওহম, এটা R3 এটাকে ধরলাম 50 ওহম, এটা সমান ধরলাম 75 ওহম। এই দিস ইজ 50 দুটো একই, R2 R3 একই জিনিস, 50 ওহম 50 ওহম, এটা 100 ওহম, এটা 75 ওহম। আমার এখানে সোর্স যেটা আমি ব্যবহার করেছি সেটা ধরলাম E সমান 6 ভোল্ট, এখানে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স আমি দিলাম না। তাহলে এই ক্ষেত্রে আমি কি করব খেয়াল করো, R1 R2 R3 R4 এই প্রত্যেকটা রোধ যেটা আছে প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে কি পরিমাণ প্রবাহ যাচ্ছে আমি সেটা বের করব। তার মানে আমাকে বের করতে হবে, খেয়াল করো, I1 ইকুয়াল টু হোয়াট, I2 ইকুয়াল টু হোয়াট, I3 ইকুয়াল টু হোয়াট, I4 ইকুয়াল টু হোয়াট। সবাই একটু কাগজ আর খাতা, মোটামুটি খাতা কলম নিয়ে বসো, কারণ আজকে যে সার্কিট মানে আমাদের ক্যালকুলেশনের হিসাব, ক্যালকুলেশনটা বেশি আসবে, এই জন্য সবাই একটু কাগজ কলম নিয়ে বসো মোবাইলের সামনে। ওকে, তাই যদি হয় একটা জিনিস খেয়াল করি আমরা, এটা বের করতে গেলে এখন দেখি আমাদের এই যে এখন যে আমার যে একাধিক রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স গুলোকে একটু আমরা কি করতে হবে, সিম্পলিফাই করে নিতে হবে। সেটা করতে গেলে কি করতে হবে, এখানে দেখো এই তিনটা রোধের কথা আগে আছে, দেখো তিনটা রোধ, দেখো এটাকে যদি আমি যদি কোনো কারণে ধরে এই মাথাটাকে এই জায়গায় নিয়ে আসতে পারি, কারণ যেহেতু তারটা এইভাবে আসছে, আর এই যে এটা এই মাথাটাকে এখানে নিয়ে যেতে পারি, এটার অর্থটা হলো আমার তিনটা হলো কি সমান্তরাল আছে, এইদিকে একটা কমন প্রান্ত, এদিকে একটা কমন প্রান্ত। তাই যদি হয় তাহলে আমি এই তিনটাটাকে আগে কি করে তুল্য রোধটা বের করে নিই, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বের করে নিই। তাই যদি হয় তাহলে আমার কি হবে, প্রথমে আসবে 1 বাই Rp সমান 1 বাই R2 প্লাস 1 বাই R3 প্লাস 1 বাই R4। খেয়াল করো এখানে, আচ্ছা এটা আমরা একটু মুছে দিই পরে। তাই যদি হয় তাহলে মানগুলো বসিয়ে দিই, দেখি কত হয়, 1 বাই 50 প্লাস 1 বাই 50 প্লাস 1 বাই 75। তাই যদি হয় এটা লসাগু কত হবে, এদিকে করি, লসাগু হবে 150, 150 যদি হয় তাহলে এটা হবে 3 প্লাস 3 প্লাস 2, তার মানে কত হবে 8 ডিভাইডেড বাই 150, তার মানে কি আমার Rp সমান হবে 150 ডিভাইডেড বাই 8, তার মানে কত হবে 18.75 এত হবে। এটাকে আমরা সিম্পলিফাই করে ফেলি। আচ্ছা এটাকে একটু আমি আরেকটু কাজ করি, ফিগারটা দেখি কিভাবে সহজ করা যায়। দেখো তার মানে আমার এইটা তাহলে সার্কিটটা কি হয়ে গেল, এটা হলো Rp পেয়ে গেলাম যেটা 18.75, আর এটা R1 কত আমার 100 ওহম। এটা হলো E। একেবারে সিম্পল হয়ে গেল, সরল বর্তনী হয়ে গেল। দেখো এইখানে এটা আমরা সহজ পেলাম, তার মানে এখন এই দুটো কিভাবে আছে, সিরিজে আছে, সিরিজের সূত্র আমরা জানি। তাই যদি হয় তাহলে Rs কি হবে আমার Rp প্লাস R1। ভেরি গুড, তাহলে কত হলো, Rp মানে 18.75 প্লাস 100 এত ওহম,
তাই যদি হয় 118.75 হয়ে গেছে কিন্তু আমার কাজ। তার মানে আমার এখন কাজ, আমি একটা রেজিস্ট্যান্সে নিয়ে আসছি, আমার এখন শুধু রেজিস্ট্যান্স কি থাকলো, আরএস থাকলো, আর কি থাকলো, ই থাকলো, আর কিছুই না, আমার কাজ শেষ। তাই যদি হয় তাহলে আমি মূল প্রবাহটা, যে এখান থেকে যে আমার মূল প্রবাহটা যাচ্ছিল আমি সেটা বের করে ফেলি। তাহলে I সমান কি হবে, আমরা জানি I সমান E ডিভাইডেড বাই এটা কি আরএস, অর্থাৎ V বাই R সূত্র। অথবা একটা আগে যেটা বললাম ওটা স্মল আরটা নাই। তাই যদি হয় তাহলে আমরা এটা বসাইলে কত হবে, E সমান 6 ডিভাইডেড বাই কত, 118.75, তার মানে 0.0505 এত অ্যাম্পিয়ার। আমরা কিন্তু এই বর্তনীতে যে মূল প্রবাহটা যেটা ছিল সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম, মূল প্রবাহটা পেয়ে গেলাম। দেখতে মনে হয় সমস্যা হচ্ছে না, আশা করি সবাই দেখতে পারতেছেন। আচ্ছা, এখন আসি মূল প্রবাহ যদি এখানে একটা সার্কিটের বিশ্লেষণে একবার আসি। এই যে আমার এখানে কিন্তু তড়িৎচালক শক্তি যেটা আমরা সোর্স যেটা অ্যাপ্লাই করেছি, সোর্স থেকে কিন্তু আমার R1 টা আছে শ্রেণী সমবায়। আরেকটা ব্যাপার আমরা জানি শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি হয়, শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রত্যেকটা রোধের ভিতর দিয়ে একই প্রবাহটা যায়। যদি তাই যায় তার মানে আমার এখান থেকে যেটা বের হবে সেটা R1 এর ভিতর দিয়ে একই প্রবাহ যাবে। তার মানে I যেটা হবে R1 এর ভিতর দিয়ে যে প্রবাহটা যাবে সেটা একই প্রবাহ হয়ে যাবে এই পর্যন্ত। তার মানে আমরা লিখতে পারি, সুতরাং I1 সমান সমান I সমান কত, 0.0505 অ্যাম্পিয়ার। অর্থাৎ মূল প্রবাহ এবং R1 এর মধ্যে দিয়ে যে প্রবাহটা আছে সেটা একই। এখন আসি এই জায়গা কিন্তু দেখো তিনটাই কিন্তু আমার সমান্তরালে আছে। সমান্তরাল মানে কিন্তু তিন দিকে তিনটা কমন, দুই দিকে দুটো কমন বিন্দু। কমন বিন্দু মানে তাহলে আমরা এটা ভোল্টেজটাকে বের করে নিতে হবে, বিভব পার্থক্যটা বের করে তারপরে আমাদের আলাদা আলাদা প্রবাহটা বের করতে। তাহলে এইটুকের জন্য আমরা যে তুলরোধ পেয়েছিলাম কি R, যেটা এখানে বের করেছি সেটা, তাহলে ভোল্টেজটা আমরা বের করি। ভোল্টেজটা বের করলে কি হবে, আমাদের এখানে কিন্তু I বা I1 টা এই পর্যন্ত আসে। তাই যদি হয় তাহলে ভোল্টেজটা হবে V সমান হবে কি IRP। V সমান কি হবে IRP। তাই যদি হয় তাহলে I তো আমরা পেলাম 0.0505 অ্যাম্পিয়ার ইনটু RP কত, RP কত 18.75 এত। তাহলে এটা গুণ করলে একটা রেজাল্ট পেয়ে যাবে আমরা। দেখো তো কত আসে আমাদের রেজাল্টটা। রেজাল্ট আমাদের ভিটা পাবো আমরা 0.9473, 0.9473 এত ভোল্ট। ওকে, এটা আমরা পেয়ে গেলাম। তাই যদি হয় এখানে আরেকটা জিনিস খেয়াল করো, আমার R2 যেটা R3 একই মান 50 আছে। তাই যদি হয় তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং দেখো I2 সমান সমান I3 সমান সমান V বাই R2 অথবা V বাই R3 একই জিনিস। তাই যদি হয় তাহলে মানটা বসিয়ে দিই, সেটা কত 0.9473 ডিভাইডেড বাই কত, যে কোনো একটা, যেহেতু 50 তাহলে বসিয়ে দাও, তাহলে কত হয় দেখো। রেজাল্টটা হলো আমাদের 0.0189 অ্যাম্পিয়ার। একইভাবে I4 সমান তাহলে আমাদের কত হবে V ডিভাইডেড বাই R4, তার মানে কত 0.9473 ডিভাইডেড বাই কত 75। তাহলে এটা কত হবে আমাদের, এটা হবে 0.0126 এত অ্যাম্পিয়ার। ক্লিয়ার হয়ে গেল? ক্লিয়ার? তাহলে দেখো এটার ক্ষেত্রে আমাদের এই বর্তনীর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে প্রবাহটা কিন্তু আমরা পেয়ে গিয়েছি। দেখো প্রথমে পেয়েছি I1, তারপরে পেলাম কি I2, তারপরে পেলাম কি I2 I3 পেলাম, তারপরে I4 পেয়ে গেলাম। ওকে, তাহলে এটার কাজ শেষ। অর্থাৎ বর্তনী মোটামুটি যেটুকু করলাম আমরা, এখন আস্তে আস্তে চেষ্টা করলে হয়তো বুঝতে পারবো। এরপরে আসি শান্ট। আমরা এবার যাব শান্টে যাব। শান্ট বর্তনী শেষ, এরপর আসে শান্ট। আচ্ছা, এখন শান্ট কি জিনিসটা সেটা বোঝার আগে আরেকটা কথা বলে নিই। শান্ট আসলে রোধের যে সমবায় করেছিলাম, একটা হলো শ্রেণী সমবায় আর একটা কি
সমান্তরাল সমবায়। শান্টটা হলো রোধের সমান্তরাল সমবায়ের একটা ব্যবহারিক প্রয়োগ। সহজ কথা, রোধের সমান্তরাল সমবায়ের একটা ব্যবহারিক প্রয়োগ এখানে আমরা দেখব। শান্ট কি একটা কথা বলে নি। শান্ট হলো কি একটা আসলে বাইপাসের মতো। যেমন একটা শহরের ভিতরে যদি জ্যাম বেশি থাকে, শহরের পাশ দিয়ে আরেকটা রাস্তা করে দেওয়া হয়, যেটাকে আমরা বাইপাস বলি। ওই বাইপাস রাস্তা ঠিক ওরকম। অর্থাৎ আমরা সার্কিটের আমরা যে যন্ত্রগুলো ব্যবহার করি, ওই প্রত্যেকটা যন্ত্রে একটা নির্দিষ্ট রেঞ্জ থাকে যে সে সর্বোচ্চ এই পরিমাণ প্রবাহ সে তার ভিতর দিয়ে যেতে পারে বা সে গ্রহণ করতে পারে। তার চেয়ে যদি কোনো কারণে বেশি প্রবাহটা যায়, তাহলে তখন কি হয়, ওই যন্ত্রটা যে তার যে কাঁটাটা করে ওই কাঁটাটা ভেঙে যাবে, অথবা তার যন্ত্রটা নষ্ট হয়ে যেতে পারে। এরকম যেমন আমরা একটা অ্যামিটার ব্যবহার করি বা গ্যালভানোমিটার ব্যবহার করি। তো গ্যালভানোমিটার কথা বলি। গ্যালভানোমিটারটা কি করে? গ্যালভানোমিটারটা হলো তড়িৎ প্রবাহের অস্তিত্ব নির্ণয় করার জন্য যেটা আমরা ব্যবহার করি। তো একটা বর্তনীতে যদি আমরা একটা গ্যালভানোমিটার ব্যবহার করি, এটা একটা গ্যালভানোমিটার। এখন এই লাইনে এটা কি গ্যালভানোমিটার, অলওয়েজ এটা কি জানি আমরা সিরিজ সমবায়। তো সিরিজ সমবায় যখন আছে, এখন এর ভিতর দিয়ে যে আমার যে প্রবাহটা যাচ্ছে, ঠিক আছে, এই গ্যালভানোমিটার কিন্তু একটা রেঞ্জ আছে, অর্থাৎ নির্দিষ্ট একটা লিমিট আছে যে এর ভিতর দিয়ে ধরো সে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত কি তড়িৎ প্রবাহ সে মাপতে পারে বা সহ্য করতে পারে। এর চেয়ে যদি বেশি যায় তাহলে সে নষ্ট হয়ে যাবে। তো এখন আমার এই লাইন দিয়ে যে আমার প্রবাহটা কি পরিমাণ যাবে সেটা কিন্তু আমার নির্দিষ্ট করা নেই। আমার 10 অ্যাম্পিয়ার চেয়ে বেশি যেতে পারে। তখন কি হবে? তখন এমন একটা ব্যবস্থা করব যাতে আমার এটা ব্যবহার করব, আমার অতিরিক্ত প্রবাহটাও যাবে এবং আমার এই যন্ত্রটাও থাকবে, কোনোটাই নষ্ট হবে না। আমার অতিরিক্ত প্রবাহ গেলেও সমস্যা হবে না, যন্ত্রটা ঠিক থাকবে। তাহলে কি করতে হবে? তখন একটা বাইপাস, একটা পথ, বিকল্প একটা পথ করে দিতে হবে, বিকল্প একটা রাস্তা করে দিতে হবে। এই যে বিকল্প রাস্তাটা করে দিলাম, তার মানে এই যে এখানে একটা রোধ ব্যবহার করব, এই রোধটাকে বলা হয় শান্ট। এটা হলো কি বিকল্প পথ বলে আমরা, বাইপাসের মতো ভায়া। এখন এখানে একটা কন্ডিশন আছে যে আমি যে গ্যালভানোমিটারটা ব্যবহার করি, গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স আর শান্টের রেজিস্ট্যান্স দুটোর মধ্যে কিন্তু পার্থক্য থাকে। অর্থাৎ গ্যালভানোমিটার রেজিস্ট্যান্স অবশ্যই বেশি হতে হবে, শান্টটা সবসময় ক্ষুদ্র মানের হবে। অর্থাৎ গ্যালভানোমিটারের রেজিস্ট্যান্সের চেয়ে অনেক ছোট হতে হবে শান্টের রোধ। শান্ট মানে রোধ। তো এখন তাহলে সংজ্ঞাটা কি রকম? তাহলে দেখো, এই পথ দিয়ে যে আমার আই পরিমাণ প্রবাহটা গিয়ে, দেখো এখানে আমার বাধা বেশি পাবে, এখানে রেজিস্ট্যান্স বেশি, এটা রেজিস্ট্যান্স কম। তখন এই পথে যেহেতু এখানে বাধা বেশি, এখানে বাধা কম, তখন ম্যাক্সিমাম প্রবাহটা এই পথ দিয়ে চলে যাবে। তুমি তো অবশ্যই জ্যামের ভিতর দিয়ে গাড়ি চালিয়ে যেতে চাবে না, যেখানে জ্যাম নেই সেই পথ দিয়ে যেতে। ঠিক সেই রকম এখানে জ্যাম বেশি আছে মনে করবে, এই পথে জ্যাম নেই, তখন তুমি কি করবে? এই পথ দিয়ে চলে যাবে। ঠিক সেম এই প্রবাহটা এদিকে, এখানে যেহেতু বাধা বেশি, এদিকে বাধা কম, এদিকে যাবে কিছু কিন্তু কম, এই দিক দিয়ে কিছু প্রবাহ যাবে, এদিক দিয়েও ম্যাক্সিমামটা এই শান্টের ভিতর দিয়ে আবার গিয়ে মূল লাইনে চলে যাবে। তার মানে আমার প্রবাহটা, অতিরিক্ত প্রবাহটা আমার এই পথ দিয়ে চলে গেল, আমার এই যন্ত্রটা বেঁচে গেল। এটাকে বলা হয় শান্ট বলা হয়। তাহলে শান্টের সংজ্ঞাটা কি রকম? অতিরিক্ত প্রবাহ গিয়ে যন্ত্র, অর্থাৎ গ্যালভানোমিটার যদি যাতে নষ্ট না হয় সেই জন্য ওই যন্ত্রের সমান্তরালে একটা ক্ষুদ্র মানের রোধ ব্যবহার করা হয়। এই রোধটাকে কি বলা হয়? শান্ট বলা হয়। আবার বলে, অতিরিক্ত প্রবাহ গিয়ে গ্যালভানোমিটার যাতে নষ্ট না হয় সেই জন্য গ্যালভানোমিটারের সমান্তরালে ক্ষুদ্র মানের একটা রোধ যুক্ত করা হয়। এই রোধটাকে কি বলা হয়? শান্ট। তাহলে শান্ট কেন ব্যবহার করি আমরা? ওই যন্ত্রটি বা গ্যালভানোমিটারটি যাতে নষ্ট না হয় সেই জন্য তার সমান্তরালে একটা ছোট মানের রোধ অর্থাৎ শান্ট যুক্ত ব্যবহার করা হয়। আচ্ছা, ওকে। তাহলে এটা শান্ট কি, এটা গেল। এখন এই জায়গা থেকে যে আমার এখানে আই প্রবাহটা, আই পরিমাণ প্রবাহটা এসে কি কোন দিকে গেল? দুই দিকে। একটা গ্যালভানোমিটারের ভিতর দিয়ে গেল, আর একটা কিসের ভিতর দিয়ে গেল? শান্টের ভিতর দিয়ে গেল। এখন আমার কাজ হবে এই গ্যালভানোমিটারের ভিতর দিয়ে আর শান্টের মধ্যে দিয়ে যে প্রবাহটা গেল সেই প্রবাহগুলো আমাকে একটু নির্ণয় করতে হবে, দুটোকে আলাদা আলাদা করে। অর্থাৎ আমরা কি করব এখানে? খেয়াল করো, আমরা আইজি টাও বের করব, আইএস টাও বের করব। এটা বের করতে হবে। তাই যদি হয় তাহলে দেখি এখানে আমরা এই সার্কিটে হবে, এখানে আমরা এক কাজ করি, এটা হলো এ বিন্দু, এটা হলো কি বি বিন্দু। এই বিন্দুর বিভব ধরলাম VA, এটার বিভব ধরলাম VB।
তাই যদি হয় তাহলে দেখো আই পরিমাণ প্রবাহ যেহেতু এ দেখো গ্যালভানোমিটার এবং শান্ট কিভাবে আছে প্যারালাল কম্বিনেশন, এই জন্য বলেছিলাম রোধের সমান্তরাল সমবায় জাস্ট একটা ব্যবহারিক প্রয়োগ এখানে। সেটা যদি হয় তাহলে দেখো আইটা দুটো অংশে ভাগ হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আই সমান কি হবে আইজি প্লাস আইএস। ওকে, এক নম্বর সমীকরণ হলো এটাই। তো এখন আসি, দেখো দুটোরই কিন্তু বিভব পার্থক্য সমান, এটা VA VB, এটা কিন্তু VA VB। তাই যদি হয় আমরা প্রথমে আসি গ্যালভানোমিটারের ক্ষেত্রে, তাহলে কি হবে VA VB সমান কি হবে তাহলে IR, তো IR মানে কি IG ইনটু ক্যাপিটাল G। একই ভাবে শান্টের ক্ষেত্রে তাহলে আমরা কি পাই, এটাও পাই VA VB সমান সমান কি IS ইনটু S, গ্যালভানোমিটারের শান্টের মধ্যে যেটা। ওকে, তাহলে দেখো দুটো কিন্তু সমান, একই যে সেম VA VB VA VB, তাহলে এইটা সমান এটা আমরা লিখতে পারি। যদি তাই পারি তাহলে দেখো তো কি হয়, সুতরাং IGG সমান ISS। তাই যদি হয় তাহলে দেখো তো কি হলো IG ডিভাইডেড বাই IS সমান সমান S ডিভাইডেড বাই G। আমরা এদিক ওদিক করে দিলাম। ওকে, এবার আসি এই দিকে চলে আসি, আমরা এখান থেকে এই দিকে চলে যাই। তাহলে এখানে যদি যাই দেখো এবার আমরা উভয় দিকে 1 যোগ করি, যদি যোগ করি তাহলে কি হবে আমাদের IG ডিভাইডেড বাই IS প্লাস 1 সমান সমান S ডিভাইডেড বাই G প্লাস 1। তাই যদি হয় তাহলে কি হবে IG প্লাস IS ডিভাইডেড বাই IS ইকুয়াল টু S প্লাস G ডিভাইডেড বাই G। এখন দেখো এক নম্বর সমীকরণ IG প্লাস IS ইকুয়াল টু কি আমাদের I, যদি তাই হয় তাহলে দেখো তো এখানে কি হবে I ডিভাইডেড বাই IS ইকুয়াল টু কি S প্লাস G ডিভাইডেড বাই G। তাই যদি হয় সুতরাং IS ইকুয়াল টু কি হয়ে যাবে G ডিভাইডেড বাই S প্লাস G ইনটু I। এটাকে আমরা বলতে পারি মূল প্রবাহ এবং শান্টের প্রবাহের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা কিন্তু IS টা পেয়ে গেলাম, IS equal to G divided by S plus G, এটা নট মাল্ট S plus G। এটা পেলাম শান্টের মধ্যে দিয়ে আমার যে পরিমাণ প্রবাহ যাচ্ছে সেটা। আচ্ছা, এখন আসবো কি আরেকটা বাকি আছে IC। এখন এই IS এর মানটা যদি আমরা এক নম্বরে বসিয়ে দেই, এটাকে 2 নাম্বার ধরতে পারি, আমরা যদি IS এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই তাহলে এখানে IG পাই। তাহলে IG টা সরাসরি লিখে দিতে পারি, সেটা হলো এবার আমরা 2 নং কোথায় বসাবো 1 নং সমীকরণে বসাবো। যদি বসাই আমি সরাসরি লিখলাম তাহলে IG সমান হবে S প্লাস G ইনটু I। মনে রাখার জন্য বলি, যখন IS ব্যবহার করব IS বের করব তখন মনে মনে ধরবা তখন উল্টাটা G টা উপরে থাকবে, বাকিগুলো কমন থাকবে। আর যখন IG বের করব তখন S টা উপরে থাকবে, এটা খেয়াল করলে হবে, বাকি দুটো কিন্তু কমন। তাহলে আমাদের এখানে তাহলে কি হলো IG এবং IS কিন্তু আমরা পেয়ে গেলাম। এটা মূল প্রবাহের সাথে গ্যালভানোমিটার প্রবাহ এবং শান্টের মূল প্রবাহের মধ্যে সম্পর্ক। ওকে, এখন আরেকটা জিনিস কাজ করি আমরা, এটা যেহেতু হয়ে গেল জাস্ট আমরা একটা অঙ্ক করে নিই, তারপর আরেকটা অংশে যাই। এই জিনিসটাই এখন আমরা কি করব, এখানে আমরা একটা প্রবলেম করি। এখানে যদি কি করি, এই জায়গায় যদি করি একটা গ্যালভানোমিটার ব্যবহার করলাম, ধরো সেই গ্যালভানোমিটারটা আমাদের কি হতে পারে, গ্যালভানোমিটারের একটা প্রবলেম ধরো সে এখানে আমি একটা গ্যালভানোমিটার ব্যবহার করেছি, এটা হলো 100 এর ভিতর দিয়ে আমার প্রবাহটা আসবে। ওকে, এটা হলো শান্ট, আমি যুক্ত করলাম, তাহলে এটা হলো S। এই দিক দিয়ে যাবে কি আমার IG পরিমাণ, আর এর ভিতর দিয়ে যাবে কি IS পরিমাণ, আর আমার এটা মূল প্রবাহটা কি I। তাই যদি হয় এদিকে এসে I হয়ে গেল। এখন আমার কথা হলো এইটা দিলাম আমার IG টা দিলাম 0.42
অ্যাম্পিয়ার। আর আইএস টা কি আছে আমার? আইএস টা এখন আসি আমরা, সেটা হলো এস ব্যবহার করেছি, এস টা ব্যবহার করেছি আমরা কত 5 ওকে। তাই যদি হয় আমার এই জায়গা থেকে আমার এইটা বের করব, আইটা বের করব, আইজি থেকে বের করব। যদি এটা বের করতে যাই আমার এটা লাগবে না, তাহলে আমরা মূল প্রবাহটা বের করব, তাহলে কত হবে? তাহলে আমরা দেখি আইজি দেয়া আছে, এই যে সূত্র দেয়া আছে আইজি সমান s বাই s প্লাস g ইনটু i। তাই যদি হয় তাহলে এখানে দেখো আমার কি হলো কাজ, s ডিভাইডেড বাই s প্লাস g ইনটু i। ভেরি গুড। s এর মান কত? 5। s 5 প্লাস কত? ক্যাপিটাল G কত আমার? 100। তাহলে 8 ইনটু নিচে লিখি, নিচে আইটা বের করব। তাহলে আইটা বের করতে গেলে আমাদের তাহলে কি হবে? উল্টাই নিই আমরা, s প্লাস g ডিভাইডেড বাই s ইনটু i। এটা উল্টাই নিই তাহলে সুবিধা হবে। তাহলে এবার আমরা যোগ করি 5 প্লাস 100 ডিভাইডেড বাই 5 ইনটু ic কত? 0.42 অ্যাম্পিয়ার। গুণ করো, দেখো আইটা পেয়ে গেছে। গুণ করলে আমার রেজাল্টটা পেয়ে যাব। আমরা কত পেলাম? রেজাল্টটা আমাদের কত? 8.82 অ্যাম্পিয়ার। তাহলে আমরা শান্ট এবং ওখান থেকে যে একটা পুরো অ্যাপ্লিকেশনটা আমরা করে দেখলাম, ডাউনলোড করে দেখলাম কি অবস্থা। এখন একটা ব্যাপার আছে, আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আছে শান্টে, সেটা হলো যে শান্টের পাল্লা কি রকম ভাবে বৃদ্ধি করা যাবে। আমরা কি করব, এই সরি অ্যামিটারের পাল্লা কিভাবে বৃদ্ধি করব? অ্যামিটারের পাল্লা সেটা কি? যে এখন পাল্লাটা কি? আমার কথা হলো একটা যন্ত্র, মানে এখানে যন্ত্র বলতে আমরা কিন্তু এখন গ্যালভানোমিটার জায়গায় অ্যামিটারটা ব্যবহার করব। যে অ্যামিটারের পাল্লাটা, গ্যালভানো অ্যামিটার একই জিনিস আমরা আগে বলেছি, শুধু এখানে একটা অ্যামিটারের পাল্লা। অর্থাৎ আমার একটা অ্যামিটারে সে 10 অ্যাম্পিয়ার পর্যন্ত প্রবাহ মাপতে পারে, কিন্তু আমি এটাকে 10 অ্যাম্পিয়ার না রেখে আরো ভালো আমি 100 অ্যাম্পিয়ার পর্যন্ত যাব। 100 অ্যাম্পিয়ার তখন কিভাবে কি? অর্থাৎ ওই যে লাইনে আমার সর্বোচ্চ কি পরিমাণ সে ওই লাইনে যেতে পারবে, সেটা যদি হয় আমার এটা হলো একটা সেট অ্যামিটার। এই লাইন দিয়ে আমি আই পরিমাণ প্রবাহ যাচ্ছে, আই পরিমাণ। এখন এই আই এর n গুণ প্রবাহ, আমি অতিরিক্ত প্রবাহের ভিতর দিয়ে যাব। এর ভিতর দিয়ে আমি কি করব? n(i) কত গুণ? n(i) গুণ প্রবাহটা দেব। তাহলে আমি যদি i এর পরিবর্তে এর বেশি প্রবাহ যদি এই ভিতর দিয়ে নিতে যাই, তাহলে আমার কি ব্যবস্থা নিতে হবে? এটা তখন কি করতে হবে? তখন আমাকে এর সাথে সমান্তরাল সমবায়ে একটা ক্ষুদ্র মানের রোধ যুক্ত করতে হবে, যেটাকে আমরা শান্ট বলি। কিভাবে যুক্ত করতে হবে? সমান্তরালে। এখন আমি বলি এটা কিন্তু অ্যামিটার মানে অ্যাজ লাইক অ্যাজ, এটা কিন্তু গ্যালভানোমিটার। এর অভ্যন্তরীণ রোধ আমরা আগে ধরেছিলাম ক্যাপিটাল জি, ওই জায়গা আমি ধরে নিলাম স্মল আর। এর অভ্যন্তরীণ রোধটা কি? স্মল আর। এই স্মল আরটা মনে মনে ধরে এটা হলো ক্যাপিটাল জি এর মত। এখন শান্ট আমার এখন যে জিনিসটা হবে সেটা হলো, আমরা নরমালি জানি Ig সমান কি জানি? S ডিভাইডেড বাই S প্লাস G ইনটু I। মনে মনে এইটা ধরো, যে সূত্রটা আমরা জানি। এখন আমার Ig মানে এই যে অ্যামিটারের মধ্যে দিয়ে যে প্রবাহটা যাচ্ছে কি পরিমাণ? I পরিমাণ। কিন্তু আমি নিব কি পরিমাণ? N গুণ। এটাকে আমরা মনে মনে ধরি I প্রাইম। তাই যদি হয় তাহলে আমার সূত্রটা হবে কি? দেখো এখানে Ig মানে I, আর এখানে এই যে এইটা হবে, আইটা হবে Ni। তাই যদি হয় তাহলে Ig সমান কত হলো? আমার I হলো S ডিভাইডেড বাই S প্লাস ক্যাপিটাল G এর জায়গায় কি হবে? স্মল r ইনটু এটা I সমান কি হবে? Ni। কত পরিমাণ? N গুণ। তাই যদি হয় তাহলে আমরা এদিক ওদিক দেখো I কিন্তু কেটে গেল, I কেটে যায়। তাই যদি হয় তাহলে কি হলো? S প্লাস স্মল r সমান কত হলো? Ns।
তাই যদি হয় তাহলে ns মাইনাস s সমান সমান কি r, তার মানে কি s যদি কমন নিই n মাইনাস 1 ইকুয়াল টু r, সুতরাং s ইকুয়াল টু কি হবে r ডিভাইডেড বাই n মাইনাস 1, এই হবে শেষ। অর্থাৎ আমি যদি একটা লাইনে খেয়াল করো, আমি যদি একটা অ্যামিটার দিয়ে যদি যে পরিমাণ প্রবাহটা মাপতাম তার চেয়ে যদি n গুণ প্রবাহ বেশি মাপতে যাই তাহলে এই পরিমাণ শান্ট, এই যে এই পরিমাণ শান্ট ব্যবহার করতে হবে কিভাবে, সমান্তরাল সমবায়। কিভাবে ব্যবহার করতে হবে, সমান্তরাল সমবায় করতে হবে। সেটা কত, s r/n-1। একটা কথা বলেই নি, এখানে আসলে n টা কি, n হলো এই যেটা i প্রাইম ডিভাইডেড বাই i। ওকে, আচ্ছা একটু প্রবলেম করে দেখি, আমরা একটু সলভ করে দেখি একটা প্রবলেম, তাহলে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এই জিনিসটাই যদি আমরা ধরি, এটা হলো আমার কি, এটা অ্যামিটার, এটা হলো স্মল r, এর একটা মান পাবো আমরা, এর ভিতর থেকে এই যে সমান্তরাল সমবায়ে কি করতে হবে এটা পরে বলি। এই কি কি মান আছে আমরা একটা মান বসিয়ে দিই, যদি মান বসিয়ে দিই তাহলে এখানে হবে, এটা হলো 2 ওহমের একটা অ্যামিটার আছে যার অবস্থান 2 ওহম, এর ভিতর দিয়ে কি পরিমাণ তড়িৎ যাচ্ছে, 0.2 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ যাচ্ছে। এখন আমার কথা হলো যে এইটাকে আমি কি করব, 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ, কি পরিমাণ মাপবো, 2 অ্যাম্পিয়ার চালকের ভিতর দিয়ে। আমার কথা হলো এই অ্যামিটারের ভিতর দিয়ে 0.2 অ্যাম্পিয়ার পরিমাণ তড়িৎ যায়। এখন আমি এই লাইনের ভিতর দিয়ে আমি কত গুণ, তার n গুণ ধরি আমরা, n গুণ যদি ধরি তার মানে এখানে যেটা যাবে অর্থাৎ 10 গুণ আমরা প্রবাহটা এর ভিতর দিয়ে দিব। তাহলে দিতে গেলে কি ব্যবস্থা নিতে হবে, মানে এখন আমি যদি 0.2 অ্যাম্পিয়ারের জায়গা যদি 2 অ্যাম্পিয়ার প্রবাহ চালনা করি তাহলে কিভাবে করব, এটা যদি করতে যাই তাহলে কি করতে হবে, এই অ্যামিটারের সাথে কি s মানের রোধ, অর্থাৎ s মানের রোধের শান্ট বা ক্ষুদ্র মানের যে রোধ যেটা s, সেটাকে আমরা কি সমান্তরাল সমবায়ে যুক্ত করব। অর্থাৎ কি s মানের রোধ সমান্তরাল সমবায়ে যুক্ত করতে হবে, যদি আমরা বেশি মান যুক্ত করতে হবে। গুড, এখন যদি করি তাহলে আমরা ক্যালকুলেশনটা আমরা কিন্তু একটু আগে সূত্রটা পেয়ে গেছি, s সমান r/n-1। তাহলে দেখো s ইকুয়াল টু কি হবে, r ডিভাইডেড বাই n-1। এখন r সমান কত আমার 2 ওহম, আর i কত 0.2 অ্যাম্পিয়ার, আর i প্রাইম সমান কত 2 অ্যাম্পিয়ার। তাই যদি হয় তাহলে n সমান কি আমরা জানি i বাই r। তাহলে এখানে বসিয়ে দিলে এখানে বের করে নিই, তাহলে i প্রাইম 2 ডিভাইডেড বাই কত 0.2, তাহলে কত হবে 10। তাই যদি হয় তাহলে কত হবে 2 ডিভাইডেড বাই 10 মাইনাস 1, এবার কাজ করা হয়ে গেছে। রেজাল্ট কত আসে আমাদের, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। কত 0.22 পেয়ে গেলাম। তার মানে একটা অ্যামিটারের পাল্লা যদি বৃদ্ধি করতে যাই তাহলে অ্যামিটারের সাথে সমান্তরাল সমবায়ে s মানের একটা শান্ট যুক্ত করতে হবে। ওকে, এবার আসি আমরা কোষের সমবায়। কোষের সমবায় একই রোধের মতো, কোষ যে আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করি সে ব্যাটারিরও কিন্তু একটা সিস্টেমে আমরা ব্যবহার করি, কোনটা সিরিজে ব্যবহার করি, কোনটা প্যারালালে ব্যবহার করি, আবার কোনটা উভয় সিস্টেমে ব্যবহার করতে পারি, অর্থাৎ সিরিজ আর প্যারালালের কম্বিনেশন করে ব্যবহার করতে পারি। তাহলে আমরা প্রথমে আসি শ্রেণী সমবায়।
ওকে, শ্রেণী সমবায় সেটা কি রকম হবে, সেটা হবে সে এরকম। শ্রেণী, শ্রেণী মানে কি একটার পর আর একটা কথা, আমরা তোমাদের এখানে আমরা যে কোষগুলো ব্যবহার করেছি কোষগুলোর মান একই মানের এবং রোধও একই, অভ্যন্তরীণ রোধগুলো একই। তাই যদি ব্যবহার করি তাহলে এখানে আমরা কি করলাম, এই যে এরকম করে কত দূর পর্যন্ত গেলাম, n পর্যন্ত গেলাম, n সংখ্যা। তাই যদি হয় এই যে আমরা বহিস্থ রোধ, এটা হলো সাব। তো প্রত্যেকটা তড়িৎচালক শক্তি E ধরে নিলাম আমরা n সংখ্যক, ডটার মানে n সংখ্যক গেলাম, প্রত্যেকটা অভ্যন্তরীণ রোধ স্মল r, এটা হলো বহিস্থ রোধ। আমার কাজটা হলো এই শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এখানে আমরা তড়িৎ প্রবাহটা নির্ণয় করব। এটাকে শ্রেণী সমবায় যেহেতু আমরা IS দিলাম, সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে কারেন্ট প্রবাহ। তাই যদি হয় তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো, একটার পর একটা আছে, তার মানে অভ্যন্তরীণ রোধগুলো শ্রেণী সমবায় আছে। তাহলে আমরা এটা বের করে আসি। তাহলে দেখো R is equal to কি হবে, R plus ডট ডট সমান সমান কত, n আর বলেছি n সংখ্যক পর্যন্ত। একই ভাবে ব্যাটারি কিন্তু একটার পর একটা যুক্ত আছে, তার মানে একসাথে সবগুলো ব্যাটারি একই লাইনের কানেকশন আছে। তার মানে এটা কি হবে, ES সমান সমান কি হবে, E plus ডট ডট সমান সমান কত হবে, n। গুড, আমরা একটু আগে সূত্র পড়ে এসেছি, সেটা বহিস্থ রোধ ক্যাপিটাল R। তাই যদি হয় তাহলে IS ইকুয়াল টু কি হবে, ES ডিভাইডেড বাই ক্যাপিটাল R ইনটু RS। এখন মানগুলো বসা, দেখো ক্লিয়ার হয়ে গেল। সেটা কি হবে, NE ডিভাইডেড বাই R প্লাস n স্মল r। পেয়ে গেছি। এটাই হলো কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের রাশিমালা। শ্রেণী গেল, এরপরে আমরা আসবো সমান্তরালটা আসে, তারপর দুটো কম্বিনেশন করব। IS equal to NE divided by R plus n smaller। এবার আসি সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়, তাহলে সমান্তরাল সমবায় কি রকম হবে, তাহলে দেখি এবার। সমান্তরাল মানে কি, আমাদের দুদিকে দুটো কমন বিন্দু থাকে, তাহলে সেটা কি রকম, এখানে একটা, এখানে এরকম করে কি হবে, n সংখ্যক। ওকে, তাহলে কি হলো, আমাদের এটাকে যুক্ত করলাম, যুক্ত করে এই আমরা একটা চাবি ব্যবহার করতে পারি এখানে সুইচের সাথে। প্রত্যেকটা সমান মানে E এটা অভ্যন্তরীণ স্মল r, এটা স্মল r, এটা স্মল r। এই দিক দিয়ে কারেন্ট যেটা যাচ্ছে যেহেতু সমান্তরাল প্যারালাল, তার মানে এটা হবে IP, এটা হবে বহিস্থ রোধ। এভাবে ঘুরে এসে এইভাবে চলে আসবে। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একই কথা IP টা বের করতে হবে। তাই যদি হয়, একটা জিনিস খেয়াল করো, এখানে দুদিকে কিন্তু দুটো কমন বিন্দু আছে, কানেকশন কিন্তু দুদিকে জাস্ট কমন, এটাও। তাই যদি হয় তাহলে R টাকে আমরা কি করব, আমরা যেহেতু সমান্তরাল আছে তাহলে সমান্তরালের তুল্য রোধটা বের করে নিতে হবে। বের করে নিলে তাহলে কি হবে, দেখো 1/RP, তার মানে 1/R plus 1/R plus ডট ডট সমান সমান কি হবে, n/R। তাই যদি হয় সুতরাং RP সমান কি হবে, R/n। একই ভাবে ES সমান সমান কি হবে, এখানে একটা জিনিস আছে, আমি এখানে n সংখ্যক মানে ধরো 10টা ব্যবহার করেছি, 10টা ব্যবহার করলে কিন্তু আমার 10টা ব্যাটারি একসাথে কাজ করবে না, কারণ দুই দিকে কমন বিন্দু আছে। আমার যেটা থেকে কারেন্টটা আগে আসবে সেটা কানেকশনটা আগে, বাকিটা কাজ করবে না, একটা শেষ হয়ে গেলে আরেকটা। এইজন্য এইটা আর এটার ভিতর কিন্তু পার্থক্য আছে। আমার যদি আমি 10টা ব্যাটারি ব্যবহার করি বা কোষ ব্যবহার করি, এখানে দেখো একই লাইনে আছে, তার মানে 10টা আমার একই সাথে কাজ করবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি পাওয়ারটা বেশি পাবো, আমার এইটার ক্ষেত্রে আমার পাওয়ারটা বেশি পাবো, কিন্তু এটা দ্রুত শেষ হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে হবে কি, যে কানেকশনটা আগে পাবে সেটা কাজ করবে, বাকিটা কিন্তু ওয়েট করবে। একটা শেষ হয়ে গেলে অটোমেটিক আরেকটা কানেকশন চলে আসবে, তার মানে এই ক্ষেত্রে একটা ব্যাটারি কোষ কাজ করবে। কয়টা কোষ কাজ করবে, একটা। এখানে সবগুলো, এখানে তাই করেছে কিন্তু এস মানে n, অর্থাৎ একসাথে সবগুলো কোষ কাজ করতেছে, এখানে
সিঙ্গেলটা কাজ করবে, একটা কাজ করবে এইরকম, একটা শেষ হয়ে গেলে অটোমেটিক আরেকটা চলে আসবে। এই জন্য এটা লাস্টিংটা বেশি দিন, এটা বেশি করবে, অর্থাৎ এটা বেশিক্ষণ চলবে, এটা পাওয়ারটা বেশি থাকবে, কিন্তু এটা দ্রুত শেষ হয়ে যাবে, কিন্তু এটা দ্রুত শেষ হবে না। তাই যদি হয় তার মানে কি আমার একবারে একটা কোষ কাজ করবে, খেয়াল করো সিঙ্গেল। তাই যদি হয় এটা কি হবে ই, তাহলে আমরা কি পেলাম আই, সরি ইপি, তাহলে কি হবে আইপি সমান কি হবে ইপি ডিভাইডেড বাই আর প্লাস স্মল আর। তার মানে ইপি সমান কি ই, ওকে, আর ডিভাইডেড বাই এটা কি হবে আর বাই এন। তাহলে আমরা যদি করি এটা নিয়ে যাই উপরে, তাহলে কি হবে এন ই ডিভাইডেড বাই এন ক্যাপিটাল আর প্লাস স্মল আর। গুড, এই যে পেয়ে গেলাম, দেখো পার্থক্যটা দেখো, এই দেখো আর এটার ভিতরে পার্থক্য আছে। তাহলে এখানে বোঝা যায় যে আমরা সিরিজ কখন ব্যবহার করব, কখন প্যারালাল ব্যবহার করব। আমার যদি বেশি পাওয়ার দরকার হয় তাহলে সিরিজে আমি অনেকগুলো ব্যাটারি একসাথে কোষ একসাথে লাগিয়ে দিতে পারি সিরিজে, তাহলে আমি পাওয়ারটা বেশি পাবো। আর যদি না আমার অনেকক্ষণ চালাইতে হবে, তাহলে আমরা অনেকগুলোকে কি করব প্যারালালে কানেকশন দিয়ে কিন্তু চালাতে পারি। এখন আসি শ্রেণী এবং সমান্তরাল করলাম, এখন আমরা দুটোর কম্বিনেশন করে মিশ্র সমবায় করব। মিশ্র দেখি সেটা কি রকম। এবার হলো মিশ্র সমবায়, দুটো ফিগার লাগবে, এই জন্য এবার কি করি আমরা মিশ্র সমবায়, মিক্সার। ওকে, প্যারালালও ব্যবহার করব, সিরিজে ব্যবহার করব, তাহলে তখন কি হবে দেখি। সেটা যদি হয় আমরা প্রথমে এইটা ছবিটা নিই, n সংখ্যক, আরেকটা নিলাম n সংখ্যক। এইরকম আমি ডট ডট দেওয়ার অর্থ হলো কি আমার অসংখ্য আছে, n সংখ্যক কি ধরলাম, এরপরে এই জায়গায় কি হবে আর। ওকে, এইরকম n সংখ্যক আমি কানেকশনটা কি করতেছি, এখানে এটা সিরিজে চলতেছে, এটা আবার সমান্তরালে চলতেছে, তার মানে আমি দুই দিকে কিন্তু আমার কমন কানেকশনটা দিয়ে দিলাম। দেখো এই যে খেয়াল করো শিক্ষার্থীরা, এই দেখো, তার মানে আমার এটা আছে সিরিজে, আবার এইগুলো কি সমান্তরালে আছে, দুই দিকে কমন বিন্দু কিন্তু। তাই যদি হয় এটাকে আমি এই ওকে আমি সুইচ দিয়ে দিলাম। একটা ব্যাপার, এটা প্রত্যেকটা কোষ কিন্তু মান সমান, ই ই প্রত্যেকটার অভ্যন্তরীণ রোধও কিন্তু সমান। তার মানে ই ই ই স্মল আর স্মল আর স্মল আর, ই ই ই স্মল আর স্মল আর স্মল আর, এই জায়গাতে আমার কানেকশনটা আছে মিক্সার। এটা আই, এটা হলো বহিস্থ রোধ। এখন একটা জিনিস আছে আমরা কিন্তু করে ফেলেছি, যেটা এখানে এটাকে আমরা সংক্ষেপ করে নিতে পারি। খেয়াল করো শর্টকাটটা কিভাবে করতে পারি, এখানে এটাকে আরেকটা সার্কিট আমি আঁকবো, সেটা যদি করি মুছে দিই, উপরে চলে গেলাম আমি, এটা কিভাবে করব সেটা হলো জাস্ট এই যে দেখো, ওকে এখন এটা যেহেতু সিরিজে আছে, দেখো তোমাদের ক্যালকুলেশন আমি একটু আগেই করেছি, তার মানে এখানে আমার সিরিজের যতগুলো কোষ প্রত্যেকটাই যুক্ত হবে, একসাথে কাজ করবে। তার মানে এখানে হলো n সংখ্যক কোষ,
এবং এখানে যেহেতু রোধও আমার n সংখ্যক, আমরা সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে যোগ করতে হয়, তাহলে এটাও কি হবে দেখো n ইনটু স্মলার। সবগুলোর ক্ষেত্রে একই জিনিস। তাই যদি হলো তার মানে কি এটা হলো ni, এটা হলো n স্মলার, এটা হলো ni, এটা হলো n স্মলার। দেখো হয়ে গেল, কিন্তু এটাকে আমি ওটাকে সিম্পলিফাই করে ফেললাম। তাই যদি হয় এখন আমি সার্কিটটা ফুলফিল করে দেখো, চলিয়ে ওকে কানেকশন দিয়ে দিলাম। এই যে আমার পরিস্থিতি ক্যাপিটাল, এটা যেহেতু মিক্সার আমরা আইএম সমস্যা কাজ শেষ, এটাকে সিম্পলিফাই করে ফেললাম। তাই যদি হয় এখন আমরা এটা বের করব। এখন এই জায়গা দেখো এইটা n সংখ্যক কোষ, n সংখ্যক কোষ কিভাবে আছে সমান্তরালে আছে, আবার n সংখ্যক স্মলার অভ্যন্তরীণ রোধ কিভাবে আছে সমান্তরালে আছে। তার মানে এখন এইগুলোকে আমরা সমান্তরাল কম্বিনেশনের মাধ্যমে এবার নিয়ে আসলে আমরা আইটা পেয়ে যাব। তাই যদি হয় তাহলে আমরা এই পাশে চলে আসি। সেটা হলো দেখো এখানে আগে এটা করি, আগে বলেছিলাম সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে আমার কয়টা কোষ কাজ করবে একসাথে, অনলি ওয়ান। তার মানে এখানে কিন্তু অনলি ওয়ান বলতে আমার এই যে ni, তাই যদি হয় তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে e সমান যেটা কাজ করবে এই ক্ষেত্রে সেটা ep ধরে আমরা, সেটা হলো কি সেটা ni হবে। আরেকটা কথা, এদিকে n সংখ্যক ধরেছি, এইদিকে যখন যাব আমরা এটাকে ধরলাম m পরিমাণ, n সংখ্যক সারি। তাই যদি হয় তাহলে এবার দেখি 1/rp সমান কত হবে। 1/rp সমান কি 1/n প্লাস n স্মলার প্লাস 1/n স্মলার প্লাস ডট ডট কি হবে সমান সমান কত হবে n ডিভাইডেড বাই n। এটা তাই যদি হয় তাহলে rp সমান কত হবে আমাদের, rp সমান কত হবে n স্মলার ডিভাইডেড বাই n। আশিস তাই যদি তাহলে ep আর rp দুটোই পেয়ে গেলাম। তাই যদি হয় তাহলে দেখো তো im সমান সমান তাহলে কি হবে আমাদের ep ডিভাইডেড বাই r প্লাস স্মল rp ধরে। তাহলে ep মানে এখানে কি হলো ne, এটা r প্লাস rp মানে কি n স্মল r ডিভাইডেড বাই n। তার মানে কি হবে এটাকে যদি করে আমাদের উপরে চলে যাবে mne ডিভাইডেড বাই স্মল m r প্লাস স্মল n। এখন এই যে mn টা হলো আমার, mn টা হলো টোটাল কোষের সংখ্যা, এটাকে আমরা ক্যাপিটাল N ও ব্যবহার করতে পারি এই যে এটা। তাই যদি হয় তখন কি হবে, তখন হবে ne ডিভাইডেড বাই স্মল m ক্যাপিটাল R স্মল n। এটাই হলো কোষের মিশ্র সমবায়ের ক্ষেত্রে কি, মিশ্র সমবায়ের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের রাশিমালা। একটা প্রবলেম করলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখি এটার একটা প্রবলেম করে আসি। এখন অনেকগুলো কোষ, মানে আমরা যেটা ড্রাই সেল যেগুলো বলি, আমরা অনেকগুলো কোষ এখন একসাথে ব্যবহার করে আমরা কাজ করব। দেখি কি হয়, এইটারে জাস্ট একটা ম্যাথ করি তাহলে ক্লিয়ার হয়ে যাবে আমাদের। সেটা কি হবে আমাদের দেখি, সেই প্রবলেমটা হবে সেটা হলো, ছবি তো অনেক বড় হবে, আচ্ছা লিখে দিই। খেয়াল করো প্রবলেমটা হবে এইটা, সেটা হলো কি 6 ওহম রোধের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ পাঠানোর জন্য 1.5 ভোল্ট তড়িৎচালক শক্তির
ও 2 ওহম অভ্যন্তরীণ রোধ। অভ্যন্তরীণ রোধের কত 48টি সদৃশ কোষ এর 6টি লাইনের প্রতিটি লাইনে 8টি করে কোষ যোগ করলে তড়িৎ প্রবাহ কত হবে? তড়িৎ প্রবাহ কত হবে? ওকে, সরি, আসলে অনেক বড় তো। এখন জিনিসটা খেয়াল করো, আমি বুঝিয়ে দিচ্ছি সেটা। ক্যাপিটাল আর যেটা আমি এখানে করি, ক্যাপিটাল আরটা কত আমাদের? ক্যাপিটাল আর হলো 6 ওহম। 6 ওহম রোধের মধ্য দিয়ে আমরা কি করব? কি পরিমাণ পরিচালক শক্তি? প্রত্যেকটা পরিচালক শক্তির মান হবে 1.5 ভোল্ট। তার মানে E সমান 1.5 ভোল্ট। আর স্মল আরটা কত হবে? 2 ওহমের। আমার কথা আছে এখানে কয়টা সদৃশ 48টি কোষ ব্যবহার করতে হবে এবং কয়টা করতে হবে? 6টি লাইনে আর 8টি। তার মানে আমার n সমান হবে 6 আর স্মল m সমান হবে 8। এখন আমরা যদি এরকম করি, n সমান এই যে m, 6টা কত? 48, এত। তাই যদি হয়, আমার বলছে কি প্রবাহটা কত হবে, এই যে কাজ শেষ হয়ে গেছে। তাই যদি হয় তাহলে আমরা কি জানি? সুতরাং Im সমান সমান আমরা জানি কি mn e ডিভাইডেড বাই m ক্যাপিটাল আর কি হবে? n স্মল আর। মান বসিয়ে দাও, দেখো ক্লিয়ার হয়ে গেছে। এই জিনিসটাই এখানে ক্লিয়ার হয়ে যাবে আমাদের। তাহলে রেজাল্ট কত আসে আমাদের? মান বসিয়ে দেখো রেজাল্ট কত আসে? রেজাল্ট আসে হলো 1.385 এত অ্যাম্পিয়ার। তাহলে আমাদের কোষের সমবায়টা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল। যদি সমস্যা থাকে তাহলে কমেন্টস বক্সে তোমাদের অবশ্যই লিখতে হবে, যদি কোনো সমস্যা থাকে। আশা করি থাকার কথা না। শেষ। আচ্ছা সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে অংশটা ছিল মোটামুটি কোষের সমবায় পর্যন্ত আমরা শেষ করলাম। আমাদের আসলে টাইম আজকের মতো শেষ হয়ে গেল। এর পরবর্তী আগামী দিন আসলে আমরা কারশফের সূত্র, হুইটস্টোন ব্রিজ, মিটার ব্রিজ, খুব ইম্পর্টেন্ট অংশটা আমরা আগামী দিন পড়াবো এবং সাথে আরেকটা অংশ পড়াবো, পটেনশিয়াল ডিভাইডারটা দেখিয়ে দেব। তো যাই হোক, এ পর্যন্ত যা পড়িয়েছে এগুলো তোমরা আশা করি একটু ভালো করে প্র্যাকটিস করবে আর মেন বইয়ের যে অঙ্কগুলো আছে একটু অঙ্কগুলো ভালো করে করবে। আর কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবে আমাকে। ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করি। ধন্যবাদ।